আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, যেহেতু এটা সেনাবাহিনীর তদন্ত, সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবই ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যা কাজ করেছি, সেই যা পেয়েছি সেটা আমরা লিপিবদ্ধ করেছি। এবং যেহেতু আমাদের সব কিছু বের করার সুযোগ হয় নাই, সেই জন্য আমরা একাধিকবার আমাদের তদন্ত আদালতে বলেছি যে এই নারকীয় হত্যাযজ্ঞের সাথে অন্যান্য আর অনেকে জড়িত ছিল, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা বের করতে পারি নাই, অনেকের অসহযোগিতার কারণে পারি নাই। তবে ভবিষ্যতে এইটার জন্য যেন উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়, যারা এই অকথিত বা যা অজানা তথ্যগুলো বের করে আনতে পারে, সেটা আমাদের তদন্ত আদালতের সুপারিশেই ছিল। আমরা তদন্ত আদালত শেষ আমাদেরকে সময় দিয়েছিল 1 মাস। 1 মাস পার হওয়ার পরে যখন দেখছি যে না, আমাদের সময় পাচ্ছি না, তখন আমরা আবেদন করি এবং আমাদের আবার সময় কিছুটা বাড়ানো হয়। পরবর্তীতে আমরা মে মাসের 5 তারিখ প্রায় এতটুকু উঁচু তদন্ত আদালতের যে ফাইন্ডিংস, স্টেটমেন্ট, সুপারিশ, এই সমস্ত জিনিস সহ আমরা এটা সেনা সদরে সেনা প্রধানের কাছে হস্তান্তর করি। 24শে ফেব্রুয়ারি যখন প্যারেড হয়, সেই প্যারেডে যাওয়ার সৌভাগ্য বলেন কিংবা দুর্ভাগ্য বলেন আমার হয়েছিল। আমি সস্ত্রীক গিয়েছিলাম। আমি তখন গাজীপুর সমরাস্ত্র কারখানায় কমান্ডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলাম। আমি একটু আগেই পৌঁছাই। তো যাওয়ার সময় আমি একটি ব্যতিক্রম জিনিস লক্ষ্য করলাম। সাধারণত আমি নিউ মার্কেটে মাঝে মধ্যে যেতাম, যাওয়ার সময় বিডিআরের ভিতর দিয়ে যেতাম। বিডিআরের সৈনিকদের প্যারেড ছিল চৌকুশ, স্মার্ট, তারা খুব সুন্দর করে সেলুট দিত। কিন্তু আমি যখন রাভা প্লাজার পাশ দিয়ে যাচ্ছি, তখন আমি দেখলাম ওইখানে ওদের সেরিমোনিয়াল যে একটা ড্রেস থাকে, পাগড়ি পরা, সেই পাগড়ি পরা আমি একটা সৈনিক দেখলাম। আমার গাড়িতে স্টার্ট লাগানো ছিল, ফ্ল্যাগ ছিল, কিন্তু তাকে দেখলাম নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে। এরকম যাওয়ার সময় আবার অনেককেই দেখলাম, তাদের কারো সেলুটও আমি পাই নাই, এমনকি মেইন গেটও পাই নাই। শুধুমাত্র প্যারেড গ্রাউন্ডে পার দিয়ে যাওয়ার সময় আমি একটা সেলুট পেয়েছি। এটা আমার কাছে একটু খটকা লাগলো, কিন্তু আমি খুব একটা এটা আমল করি নাই। আমি তো জানি না যে একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। প্যারেড হলো, প্যারেড শেষে আমরা লাইট রিফ্রেশমেন্ট করলাম, সবার সাথে দেখা হলো, জেনারেল শাকিল থেকে আরম্ভ করে ডিডিজি, আমার কোর্সমেট ছিল 3 জন, পরিচিত সব অফিসারই ছিল। এদের সাথে কথা বলে আমি আবার আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। এইখানে আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে আগেও 2বার বিদ্রোহের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 1972 সালে, যখন যুদ্ধের পরে বিডিআরের নাম তখন হয়নি, তারা ইপিআর হিসেবে যুদ্ধে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে তারা তাদের নাম কি হবে সেটা নিয়ে একটা আন্দোলন করেছিল। তবে সেই আন্দোলনটা অস্ত্র নিয়ে ছিল না। তখন জেনারেল সিআর দত্ত, ব্রিগেডিয়ার সিআর দত্তকে দায়িত্ব দেওয়া হয় এটা কন্ট্রোল করার জন্য, বিডিআর নামটা তারই দেওয়া। এরপরে হয় 1991 সালের ডিসেম্বর মাসে, তারা বেতন বৈষম্যের দাবিতে নওগাঁ থেকে শুরু হয়, ককটেল ফাটা এবং এটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নিয়ন্ত্রিত হয় এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয়। দুঃখজনক হলেও সত্যি, তারা এই ধরনের কাণ্ড করার পরেও সম্ভবত সর্বোচ্চ শাস্তি, যিনি লিডার ছিলেন তার 6 মাসের জেল, 100 টাকা জরিমানা। তো এই সমস্ত কারণে তাদের কাছে একটা এই ব্যাপারগুলো মনে হয়েছে যে খুব স্বাভাবিক ব্যাপার, কি আর হবে। এইখানে এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হলো, আমার মনে হয় এই ক্ষেত্রটা অনেক আগেই থেকেই তৈরি করা হয়েছে। এটা শুধুমাত্র ওই দিনের জন্য, ডাল ভাত অপারেশনের জন্য বা বেতন বৈষম্যের জন্য হয়নি। সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয় অসন্তোষ তৈরি করার জন্য। সেই গুজবগুলোর মধ্যে ছিল সেনা অফিসারের পরিবর্তে বিসিএস অফিসার দিলে খুব ভালো হয়, অবৈধ আয়ের অর্থ বন্ধ হয়ে যেটা গিয়েছে তারা আসলে এটা খুলে যাবে, অপারেশন ডাল ভাতে অনেক অনিয়ম হয়েছে, তারা কিছু পায় নাই, সব অফিসাররা মেরে দিয়েছে। নির্বাচনে যেটা হয়েছিল সেটার যে টিএ দিয়ে সেটা তারা পায় নাই, সেটা অফিসাররা
মেরে দিয়েছে। অথচ এই টিএডি এর বিলটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তখন এটা কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেনাবাহিনীতে 2 মাস ছুটি পায় সৈনিকরা, তারা 1 মাস ছুটি পায়, সেজন্য তারা 2 মাসের ছুটির আবেদন করেছিল। তাদের একটা দাবি, এটা নিয়ে অসন্তোষ ছিল। তারপরে তাদের আরেকটা ছিল, সবাই জাতিসংঘ মিশনে যাচ্ছে, বিডিআর থেকেও জাতিসংঘ মিশনে পাঠানো হোক। এবং তাদের আরেকটা ছিল যে সেনাবাহিনীর সদস্যরা আসার কারণে নিয়ম শৃঙ্খলার কড়াকড়ি হয়ে গিয়েছে, তারা এখন আগের মতো ইচ্ছা করলে যা কিছু করতে পারে না।